আমার সাথে সময় কাটাতে কি তোর ভালো লাগছে না? আমি তো একবারও বলিনি যে আমার ভালো লাগছে না। কিন্তু তোর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর ভালো লাগছে না। আমার মনে হয় এখানে আমার জায়গায় ফাইজা থাকলে তোর অনেক ভালো লাগতো। তুই সবসময় তোর আর আমার মাঝে ফাইজাকে কেন টেনে আনিস? তোর কেন মনে হয় যে ফাইজার জন্য তোর আর আমার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? এটা শুধু আমারই মনে হয় এমনটা না, সবারও এটাই মনে হয়। সবাই মনে করে তুই ফাইজার প্রেমে পড়েছিস, তাই তোর আর আমার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। তুই কি এসব বাজে কথা বলার জন্য আমাকে এখানে আসতে বলেছিস? সারাদিন অফিস করে তোর কাছে এসেছি কারণ তুই আসতে বলেছিস। আমি তোকে আগের মতোই গুরুত্ব দেই, কিন্তু তুই সবসময় এটা বোঝাতে চাস যে আমি পাল্টে গেছি। তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো শান্তভাবে বসে তোর সাথে স্বাভাবিক কথাবার্তা বলছি, অথচ তুই বারবার রেগে যাচ্ছিস। কিন্তু কেন? ফাইজার ব্যাপারে কথা বলছি বলে? এখন আমাকে বাসায় যেতে হবে, আমার একটু জরুরি কাজ আছে। পরে আবার দেখা হবে। আজ আসছি। তুই আমার ছোটবেলার বন্ধু, আমি তোর হৃদয়ের কথা বুঝতে পারি। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই ফাইজাকে ভালোবাসতে শুরু করেছিস। মাহিয়া ম্যাডাম আপনাকে আমার সাথে যেতে বলেছেন। আপনাকে এখনই মাহিয়া ম্যাডামের বাসায় যেতে হবে। তিনি আপনার সাথে কথা বলতে চান। বাসায় তিনি অপেক্ষা করছেন আপনার জন্য। কিন্তু আমি তো এখন অফিসে যাচ্ছি। আজকে অফিসে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। অফিস শেষ করে বিকালে আমি মাহিয়া ম্যাডামের সাথে দেখা করতে যাব। মাহিয়া ম্যাডাম বলেছেন এই মুহূর্তে আপনাকে আমার সাথে যেতে। আজকে আপনাকে অফিসে যেতে হবে না। ম্যাডাম বাসায় অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি আমার সাথে চলুন। ঠিক আছে, চলুন, আমি যাচ্ছি আপনার সাথে। কিন্তু মাহিয়া ম্যাডাম হঠাৎ আমাকে কেন ডেকে পাঠালেন? কোনো সমস্যা হয়েছে কি? মাহিয়া ম্যাডাম কি ঠিক আছেন? আপনার এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডামের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। তোমার সামনে 10 লাখ টাকা রাখা আছে। এই টাকাগুলো নিয়ে রাফিনের জীবন থেকে অনেক দূরে চলে যাও। যদি লাগে তাহলে আরও টাকা দেব। তুমি যা চাইবে আমি তাই দিব। কিন্তু আমি চাই তুমি সারা জীবনের জন্য রাফিনের জীবন থেকে চলে যাও। ম্যাডাম, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি রাফিন স্যারের জীবন থেকে চলে যাব মানে? আমি তো রাফিন স্যারের জীবনে কখনো ছিলামই না। আমি শুধুমাত্র রাফিন স্যারের অফিসে চাকরি করি। উনি আমার অফিসের বস, এর চেয়ে বেশি কিছুই না। এত কিছু আমি বুঝতে চাই না। আজকে থেকে তুমি আর ওই অফিসে যাবে না। এই টাকাগুলো নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও। আমি চাই রাফিন যেন তোমার চেহারাটা আর কখনো না দেখে। ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে টাকা দিতে চাইছেন। তবে এটা বুঝতে পারছি যে আপনি চান না আমি রাফিন স্যারের অফিসে চাকরি করি। ঠিক আছে, আমি ওই চাকরি ছেড়ে দেব। কিন্তু আমার অপরাধটা কি, সেটা কি জানতে পারি? শুধুমাত্র তোমার জন্য রাফিন আর আমার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। যেদিন থেকে তুমি অফিসে চাকরি নিয়েছো, সেদিন থেকে রাফিন আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কিছুদিন পরে রাফিনের সাথে আমার বিয়ে। তাই আমি চাই না তুমি ওই অফিসে চাকরি করো। এই টাকাগুলো নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আমার জন্য আপনার আর রাফিন স্যারের মধ্যে কোনো ঝামেলা হবে না। আমি আর অফিসে যাব না। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। এই টাকাগুলো আপনার কাছেই রেখে দিন। আমার কোনো টাকা লাগবে না। ফাইজার দিকে সবসময় নজর রাখবে। ও কোথায় যায়, কি করে, সবকিছু আমাকে জানাবে। যদি কখনো ফাইজার রাফিনকে একসাথে দেখো, তাহলে সাথে সাথেই আমাকে জানাবে। এখানে তাহলে মাছ ধরার চাকরি নিয়েছো? স্যার, আপনি এখানে? আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? আর আপনি এখানে কেন এসেছেন? প্রশ্ন আগে আমি করেছি। আমার প্রশ্নের উত্তর দাও। আমার অফিসে চাকরি করার চেয়ে কি তোমার এই মাছ ধরার চাকরিটা বেশি ভালো? আমার অফিসে চাকরি করবে না ভালো কথা, কিন্তু সেটা অফিসে একবার জানানোর প্রয়োজনও মনে করনি। হঠাৎ করেই উধাও হয়ে গেছো কেন? এসব প্রশ্ন আপনি আমাকে কেন করছেন? আপনি আপনার হবু স্ত্রীকে জিজ্ঞেস করুন। আপনার হবু স্ত্রী চায় না আমি আপনার অফিসে চাকরি করি, তাই আমি অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছি।
আমার হবু স্ত্রী? মানে যার সাথে আমার বিয়ে হবে? বাহ, চমৎকার! তুমি জানো কে আমার হবু স্ত্রী, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি বা আমার পরিবারের কেউই জানে না কে আমার হবু স্ত্রী, কারণ এখনো পর্যন্ত কারোর সাথেই আমার বিয়ে ঠিক হয়নি। তাহলে মাহিয়া ম্যাডাম যে আমাকে বলেছিল কিছুদিন পরে তার সাথে আপনার বিয়ে হবে, তিনি তো এটাও বলেছেন যে আমার জন্য আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাই তিনি আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন। মাহিয়া তো দেখছি তোমাকে এমন অনেক কথাই বলেছে যা আমিও জানি না। তার কি কি বলেছে মাহিয়া? আমাদের বিয়ের তারিখ বলে দিয়েছে? কোন মাসের কোন দিনে বিয়েটা হবে সেটা বলেনি? মাহিয়া ম্যাডাম আমাকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, বলেছিল আরও টাকা দিবে, বিনিময়ে আপনার জীবন থেকে সরে যেতে বলেছে। কিন্তু আমি টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করতে চাইনি, তাই নীরবে আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম। এই প্রথমবার বললে ভালোবাসার কথা। এতদিন তো আমি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু আজকে প্রথমবার তোমার মুখে ভালোবাসার কথা শুনলাম। আমি সাধারণ একটা মেয়ে, আমি কিভাবে আপনার মতো কাউকে ভালোবাসতে পারি? আমার হৃদয়ে আপনার জন্য যে জায়গা আছে তা সব সময় থাকবে, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করব না। মাহিয়া তোমাকে যা বলেছে সবটাই মিথ্যে কথা। মাহিয়া শুধুমাত্র আমার ছোটবেলার বন্ধু। মাহিয়ার বাবা আর আমার বাবা একসাথে ব্যবসা করেছিলেন, এখন আমাদের ব্যবসা আলাদা। কিন্তু মাহিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের বেশ ভালো সম্পর্ক আছে, কিন্তু তাই বলে মাহিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়নি, আর কখনো হবেও না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাহলে এখন আমি কি করব? আমি তো চাই না আমার জন্য আপনার আর মাহিয়া ম্যাডামের মধ্যে কোনো সমস্যা হোক। আজকের পর থেকে মাহিয়াকে আর ম্যাডাম বলবে না। তুমি মাহিয়ার কোম্পানিতে চাকরি করো না, তুমি আমার কোম্পানিতে চাকরি করো। এখন থেকে আমি যা বলবো তুমি সেটাই করবে, আর মাহিয়ার বডিগার্ডের থেকে 10 হাত দূরে থাকবে। এখন আমি যাচ্ছি, কাল সময় মতো অফিসে চলে আসবে। আমি তো আপনার থেকে দূরে চলে এসেছিলাম, কিন্তু আপনি ঠিকই আমাকে খুঁজে বের করেছেন। আমি আর কখনো আপনার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করব না। যাই হয়ে যাক, সবসময় আপনার পাশে থাকবো। ম্যাডাম, আমি আপনাকে কিছু ছবি আর একটা ভিডিও পাঠিয়েছি। আপনি কি ছবিগুলো দেখেছেন? দেখেছি, ফাইজা আর রাফিন দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাফিন যে ফাইজাকে এত তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবে সেটা আমি কল্পনাও করিনি। তাছাড়া আমাকে যে ভিডিওটা পাঠিয়েছো সেখানে ওরা কি নিয়ে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না। তুমি কি শুনছিলে ওরা কি নিয়ে কথা বলছিল? না ম্যাডাম, তাদের কথা আমি কিছুই শুনতে পারিনি। আমি তাদের থেকে অনেক দূরে ছিলাম। তবে আমার মনে হয় তারা আপনাকে নিয়ে কিছু একটা বলছিল, কারণ আমি আপনার নামটা মনে হয় শুনেছিলাম, যদিও আমি স্পষ্ট কিছুই শুনতে পাইনি। ফাইজা মেয়েটা অনেক চালাক, ও মনে হয় রাফিনকে সবকিছু বলে দিয়েছে। তাছাড়া রাফিন ফাইজাকে একটু বেশিই ভালোবাসে, কিন্তু ওদের এই ভালোবাসা আমার পথের কাঁটা হয়ে গেছে। রাফিন শুধুই আমার, রাফিনের সাথে আমার বিয়ে হবে, কিন্তু ফাইজা বেঁচে থাকলে সেটা সম্ভব না। ফাইজাকে শেষ করে দাও। ঠিক আছে ম্যাডাম, আজ রাতেই আমি ফাইজাকে পৃথিবী থেকে সরিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। ফাইজা এখানে একাই থাকে, ছোট একটা ঘর ভাড়া নিয়েছে। ওকে আমি একাই শেষ করে ফেলতে পারবো। তোকে আমি আগেই বলেছিলাম ফাইজা, রাফিনের জীবন থেকে দূরে চলে যেতে, কিন্তু তুই কোনো কথাই শুনিসনি, তাই তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হচ্ছে। তুই বেঁচে থাকলে রাফিনকে আমি কখনো পাবো না। আমার কিছুই করার নেই, মাহিয়া ম্যাডামের হুকুম। তোকে শেষ করে দিতে বলেছে। মাহিয়া ম্যাডাম তো তোকে আগেই বলেছিল রাফিন স্যারের জীবন থেকে চলে যেতে, কিন্তু তুই তো সেটা করতে পারিসনি, তাই ম্যাডাম তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বলেছে। ফাইজাকে যে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইবে, আমি নিজে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব। আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম, মাহিয়ার বডিগার্ডের থেকে দূরে থাকতে বলেছিলাম। আমি যদি সময় মতো এখানে না আসতাম তাহলে কি হতো ভেবেছ একবার? আমি জানি না মাহিয়া ম্যাডামের বডিগার্ড কিভাবে এখানে এসেছে। আপনি যদি আজকে সময় মতো না আসতেন তাহলে আমাকে শেষ করে ফেলতো। আমি তো মাহিয়া ম্যাডামের কথা মতোই চাকরি ছেড়ে আপনার থেকে দূরে চলে এসেছিলাম। তোমাকে আর কতবার বলবো মাহিয়াকে ম্যাডাম বলবে না? মাহিয়ার কথা মতো এখানে এসেছো, মাহিয়ার কথা মতো আমার থেকে দূরে চলে গিয়েছিলে, এখন মাহিয়াই তোমাকে মারতে লোক পাঠিয়েছে।
বাহ, চমৎকার। আরও শোনো মাহিয়ার কথা। থাকো এখানে একা, আমি চলে যাচ্ছি। দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, আমার অনেক ভয় লাগছে। এখন থেকে আপনি যা বলবেন আমি সেটাই করব। দয়া করে আমাকে এখানে একা ফেলে যাবেন না, আমাকে আপনার সাথে নিয়ে যান। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। ঠিক আছে, এত করে যেহেতু বলছো, তাহলে এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। তবে বিপদ এখনো শেষ হয়নি। মাহিয়াকে আমি অনেক ভালোভাবেই চিনি। ওর যেমন টাকা আছে তেমনি ক্ষমতাও আছে, তাই তোমাকে অনেক সাবধানে থাকতে হবে।